আসসালামু আলাইকুম। আজকে আমরা জ্যামিতিক সমানুতার যে বাকি অংশটা ছিল সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা গত ক্লাসে পড়েছি জ্যামিতিক সমানুতা কাকে বলে। আবার যদি রিপিট করি যে কার্বন কার্বন বন্ধন অক্ষ বরাবর যদি এদের মুক্ত ঘূর্ণন সম্ভব না হয় তাহলে একই যৌগের মধ্যে যে ভিন্ন কনফিগারেশন বা গঠন দেখা যায় সেটাকে বলা হয় জ্যামিতিক সমানুতা। তো জ্যামিতিক সমানুতার আরেক নাম হচ্ছে সিস ট্রান্স সমানুতা। কারণ কি এর মধ্যে সিস বা যদি একই পাশে প্রতিস্থাপক গুলো থাকে তাহলে হচ্ছে সিস সমানু হয়, আর যদি বিপরীত পাশে বা আড়াআড়ি প্রতিস্থাপক থাকে তাহলে হচ্ছে ট্রান্স সমানু হয়। আজকে আমরা জ্যামিতিক সমানুতার শর্ত জানব, যে কোন কোন ক্ষেত্রে আমাদের জ্যামিতিক সমানুতা প্রযোজ্য হবে এবং কোন কোন ক্ষেত্রে জ্যামিতিক সমানুতা হবে না। ঠিক আছে, তারপর আমরা জানবো যে সিস্টান সমানুর কিছু বৈশিষ্ট্য জানবো এবং জ্যামিতিক সমানুতার কিছু কেস জানবো। তো প্রথমে আমরা জ্যামিতিক সমানুতার কিছু শর্ত জানবো। তো জ্যামিতিক সমানুতার মেইনলি দুইটা শর্ত হয়, যে কখন জ্যামিতিক সমানুতা হবে এবং হবে না। তো জ্যামিতিক সমানুতার সংজ্ঞা থেকেই জানি আমরা যে এর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যে কার্বন কার্বন বন্ধন অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব না হলে, অর্থাৎ আমি আগেও দেখিয়েছি এই দুইটা হচ্ছে আমার কার্বন আর এটা হচ্ছে আমার বন্ধন, তাই না, বা কার্বনের হাত যেটাকে বলা হয়। তো বন্ড যদি একটা হয় তাহলে আমি ইজিলি মুক্ত ঘূর্ণন সম্ভব। কার্বন কার্বনের যদি বন্ধন একটা হয় তাহলে দুই পাশের কার্বন ইজিলি নিজের ইচ্ছা মতো কি করতে পারবে, ঘুরতে পারবে। কিন্তু একই ক্ষেত্রে যদি আমি দুইটা বন্ধন নেই তাহলে এই পাশের কার্বন যদি ইচ্ছা করে ঘুরতে তাহলে সেই বন্ধন কি করতে হবে, ভাঙতে হবে। ভেঙে কি হয়ে যাবে, ভেঙে যাবে, তাই না, ভেঙে ওই যৌগটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ভাঙ্গা গড়া কিছু না, যে মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না, এটা হচ্ছে কেস। আবার যদি আমি তিনটা বন্ধন নেই, কার্বন কার্বন ত্রিবন্ধন নেই, তাও কিন্তু সেম কেস হবে, যে এটা মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না, ভেঙে যাচ্ছে। তো এখন বুঝি যে জ্যামিতিক সমানুতার শর্ত হচ্ছে এটা মুক্ত ঘূর্ণন সম্ভব হওয়া যাবে না। তাহলে কাদের ক্ষেত্রে জ্যামিতিক সমানু হবে বা কাদের ক্ষেত্রে মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না সেটা আমরা দেখলাম প্র্যাকটিক্যালি, যে যাদের মধ্যে দ্বিবন্ধন থাকবে এবং যাদের মধ্যে ত্রিবন্ধন থাকবে তাদের কি হবে না, মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না। আরেকটা জিনিস হচ্ছে যারা চাক্রিক যৌগ তাদের ক্ষেত্রেও মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না। কারণ দেখো দুইটা কার্বনের মধ্যে এইভাবে চক্র তৈরি করে থাকে, তাই না, আমরা দেখেছি এভাবে চক্র তৈরি করে থাকে এবং সেটা কি ইচ্ছা মতো ঘুরতে পারবে না। তাই কি চাক্রিক যৌগের ক্ষেত্রেও মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না। তাহলে মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না কাদের, দ্বিবন্ধন যুক্ত যৌগ, ত্রিবন্ধন যুক্ত যৌগ এবং চাক্রিক যৌগ, এই তিনটা কেসে মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না। তো আমাদের এক নম্বর শর্ত যেটা জ্যামিতিক সমানতার ক্ষেত্রে, সেটা হচ্ছে কার্বন কার্বন বন্ধন অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব না হলে তবেই শুধুমাত্র জ্যামিতিক সমানতা বা সিস্টার্ন সমানতা হবে। তো এই ক্ষেত্রে মুক্ত ঘূর্ণন দেবে না কারা, এটা হচ্ছে দ্বিবন্ধনরা মুক্ত ঘূর্ণন দেবে না, ত্রিবন্ধনরাও মুক্ত ঘূর্ণন দেবে না এবং হচ্ছে চাক্রিক যৌগ তারাও মুক্ত ঘূর্ণন দেবে না। এবারে দেখো যারা মুক্ত ঘূর্ণন দিবে না তারা কি সবাই জ্যামিতিক সমানতা দিবে, না। জ্যামিতিক সমানতা কেউ একজন দিবে না, সেটা হচ্ছে ত্রিবন্ধন যুক্ত যৌগ। কেন দিবে না ভাই, যদি আমি এক্সাম্পল দিয়ে দেখাই, দেখি জ্যামিতিক সমানতা দিবে কারা, শুধুমাত্র যাদের দ্বিবন্ধন আছে এবং চাক্রিক যৌগ তারাই শুধুমাত্র জ্যামিতিক সমানতা দিবে। তো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের ব্যাপারটা দেখি। ধরো দ্বিবন্ধনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ধরো এখানে হাইড্রোজেন আছে, এখানে মিথাইল মূলক আছে, এখানে হাইড্রোজেন, এখানে মিথাইল মূলক। তো ইজিলি বুঝতে পারছি যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের এক পাশে দুইটা করে প্রতিস্থাপক, এটাকে আমরা বলবো প্রতিস্থাপক, যে আমাদের মৌলগুলো আছে সেটাকে বলবো কি, প্রতিস্থাপক। যেটা আমাদের কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে প্রতিস্থাপক। তো এখানে দেখো দুইটা প্রতিস্থাপক আছে, এই দুইটা প্রতিস্থাপক থাকার ফলে এখানে কিন্তু সিস ট্রান্সের ব্যাপারটা ঘটতে পারে। যখন দুইটা প্রতিস্থাপকের এইটা যদি আমি চেঞ্জ করে দেই তখন এটা এইরকম দেখাবে, এপাশে যদি চেঞ্জ করে দেই এপাশে মিথাইল মূলক এবং এপাশে হাইড্রোজেন হবে। তো এই ক্ষেত্রে কিন্তু জ্যামিতিক সমানতা হচ্ছে, মানে আমি প্রতিস্থাপক দুইটা চেঞ্জ করে দিয়ে সেটা সিস এবং ট্রান্স হচ্ছে। কিন্তু সেটা যদি আমাদের ত্রিবন্ধনের ক্ষেত্রে হয়, যদি আমি লক্ষ্য করি ত্রিবন্ধনে কার্বনের কিন্তু তিনটা হাতই ফিল আপ হয়ে গেছে, বাকি আছে একটা হাত। সেই একটা হাতে যদি আমি
যে কোনো একটা মৌল বা প্রতিস্থাপক দেই, তাহলে সেটা এই রকম দেখাবে। এখানে কিন্তু দুইটা হাত নেই যার মধ্যে সিস ট্রান্সের ব্যাপারটা ঘটবে। তো যেখানে সিস ট্রান্স হচ্ছেই না, সিস ট্রান্স পসিবলই না, সেটা তো জ্যামিতিক সমাণু হওয়ার কথা না, তাই না? তো সেই ক্ষেত্রের জন্য আমরা ইজিলি বুঝতে পারছি যে এখানে কমপক্ষে দুইটা প্রতিস্থাপক থাকা উচিত ছিল, যেটা ত্রিবন্ধনযুক্ত যৌগের ক্ষেত্রে পসিবল না। সেই জন্য আমাদের জ্যামিতিক সমানতা ত্রিবন্ধনযুক্ত যৌগগুলো দেবে না, শুধু দ্বিবন্ধনযুক্ত যৌগ দেবে এবং চাক্রিক যৌগ দেবে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যে এখানে মুক্ত ঘূর্ণন থাকা যাবে না। তাহলে মুক্ত ঘূর্ণন থাকে না কাদের? দ্বিবন্ধন, ত্রিবন্ধন, চাক্রিক, কিন্তু ত্রিবন্ধনযুক্ত যৌগগুলো জ্যামিতিক সমানতা দেয় না। সেটার কারণ আমরা জেনে ফেললাম। এবার আরেকটা কেস হচ্ছে যে এদের মধ্যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের দুই হাতে সেম জিনিস থাকা যাবে না। এটা যদি এক্সাম্পল দিয়ে দেখি, যে কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে দেখো এই পাশে হাইড্রোজেন, এই পাশে ক্লোরিন আছে, ভালো কথা। কিন্তু একটা দ্বিবন্ধনযুক্ত কার্বনের একই পাশে দুইটা হাইড্রোজেন আছে, বা একই ধরনের প্রতিস্থাপক আছে, সেটা যে কোনো কিছুই হোক, একই ধরনের প্রতিস্থাপক আছে, সেক্ষেত্রে এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। কারণ এটা মনে রাখতে হবে যে একই পাশে যদি দুইটা প্রতিস্থাপক একই জিনিসের হয়, বা একই কার্বনের দুই হাতে যদি একই প্রতিস্থাপক থাকে, তাহলে সেটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। দেখো, এটা যদি আমি আড়াআড়ি করে দেই, এটার কি কোনো সিস ট্রান্স হচ্ছে? একই পাশে দুইটা জিনিস আছে, এখানে যদি আমি আড়াআড়িও করে দেই, তাও কিন্তু এটার কোনো পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে এই একই কার্বনের দুই হাতে যদি সেম প্রতিস্থাপক থাকে, সেক্ষেত্রে এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তাহলে দুইটা শর্ত আমরা বুঝে গেলাম। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন সম্ভব হওয়া যাবে না, সেটা হবে হচ্ছে শুধুমাত্র দ্বিবন্ধনযুক্ত এবং চাক্রিক যৌগগুলো কি দেবে? আমাদের জ্যামিতিক সমানতা দেবে। যদি চাক্রিক যৌগের ক্ষেত্রে লক্ষ্য করি, দেখো এইরকম মেইনলি চাক্রিক যৌগগুলো হয়, হাইড্রোজেন ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরিন। এটা কি, যেহেতু হাইড্রোজেন হাইড্রোজেন এই অক্ষ বরাবর সেম পাশে আছে, তাই এটা কি সিস সমাণু। বা যদি আমি ক্লোরিনের ক্ষেত্রে দেখি, ক্লোরিন ক্লোরিন একই পাশে আছে, তাই হচ্ছে এরা কি সিস সমাণু। একইভাবে যদি এখানে ক্লোরিন থাকতো, এখানে হাইড্রোজেন থাকতো, তাহলে কি এটা আড়াআড়ি, মানে ট্রান্স সমাণু। এটার যদি নাম দেখি, এখানে যেহেতু তিনটা কার্বন আছে, তাই এটা কি প্রোপ প্রোপ, এবং এটা যেহেতু চাক্রিক, তাই এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। তাহলে 1,2 ডাইক্লোরো সাইক্লোপ্রোপেন এটার নাম। তো সেটাই আমরা বুঝলাম যে দ্বিবন্ধনযুক্ত যৌগ এবং হচ্ছে চাক্রিক যৌগগুলো মেইনলি আমাদের জ্যামিতিক সমানতা দেবে। এবং যদি জ্যামিতিক সমানতার ক্ষেত্রে একই যৌগের একই কার্বনের দুইটা হাতে সেম জিনিস থাকে, তাহলে সেটা জ্যামিতিক সমানতা দিবে না। এবার আমরা জ্যামিতিক সমানতার কিছু ইম্পর্টেন্ট কেস নিয়ে আলোচনা করব, যে জ্যামিতিক সমানতার যে সকল যৌগগুলো আছে সেগুলো কেমন গঠনের হতে পারে বা কিরূপ দেখতে হতে পারে, তাদের স্ট্রাকচারগুলো কি কি। তো মেইনলি কেস হচ্ছে তিনটা, তার মধ্যে যেটা বেসিক কেস, মানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই দুইটা কেস নিয়ে আলোচনা করি প্রথমে। যে দেখো, এইরকম গঠন আমাদের বইও আছে, সেটা আমরা অনেকে বুঝি না। যে কেস নাম্বার 1, এই যে গঠনটা দেখা যাচ্ছে, কার্বন কার্বন দুইটা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, এবং একটা কার্বনের এক পাশে এবি, এটা হচ্ছে একটা প্রতিস্থাপকের একটা সাধারণ নাম হিসেবে নিয়েছি। এখানে হাইড্রোজেন থাকতে পারে, এখানে মিথাইল মূলক থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। সেটা আমি একটা সাধারণ সংকেতে বা নাম হিসেবে, এক্সাম্পল হিসেবে আমি সিম্বল হিসেবে এবি নিয়েছি। তো এক পাশে কার্বনের সাথে এবি আছে, আরেক পাশের কার্বনের সাথেও এ বি আছে, মানে কার্বনের দুইটা হাতে এ এবং বি দুই পাশে আছে। তো সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে দেখো, এটা যদি আমি ভাঙিয়ে লিখি গাঠনিক সংকেত আকারে, যে এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের এক পাশে এবি আছে, আরেক পাশেও এবি আছে, এ এবং বি দুইটা প্রতিস্থাপক। সেটা যখন দেখো, আমরা প্রথমে কিভাবে সিস ট্রান্স বের করব, যে এই যে দ্বিবন্ধন, দ্বিবন্ধন বরাবর একটা অক্ষ টেনে নেব, টেনে নিয়ে তার দুই পাশ, একটা হচ্ছে উপরের পাশ আর একটা হচ্ছে নিচের পাশ, সেই দুই পাশে দেখব যে একই প্রতিস্থাপক একই জায়গায় আছে কিনা। মানে এ যে প্রতিস্থাপক, এটার আরেক পাশে এ আছে কিনা, আরেক পাশে বি বি আছে কিনা, যে কোনো যদি একটা থাকে সেটাই হয়ে যাবে।
যদি দেখি এটা হচ্ছে সেম প্রতিস্থাপক দুই পাশে আছে, তাহলে দেখতে পাচ্ছি যে এরা একই পাশে আছে, মানে প্রতিস্থাপকগুলো একই পাশে আছে। তাই যেহেতু একই পাশে অর্থ হচ্ছে সিজ, তাই এটাকে বলবো সিজ সমাণু, তাই না? এটাকে আমি কি বলবো? সিজ সমাণু। আবার আরেকটা এক্সাম্পলের ক্ষেত্রে দেখবো যে এই যে প্রতিস্থাপকগুলো তারা আড়াআড়ি বা বিপরীত পাশে আছে, আবার আরেকটা প্রতিস্থাপক সেটাও আড়াআড়ি বা বিপরীত পাশে আছে, তাই এটা কি ট্রান্স সমাণু। এটা কি ট্রান্স সমাণু। ঠিক আছে, তো এই হচ্ছে কেস নাম্বার 1, যেখানে দ্বিবন্ধনযুক্ত দুইটা কার্বনেরই দুইটা হাতে আমাদের দুইটা সেম প্রতিস্থাপক থাকবে। এবার যদি আমি বলি কেস নাম্বার 2, এখানে এটা থেকে একটু ভিন্ন। দ্বিবন্ধনযুক্ত কার্বনের এক পাশে আমরা দেখতে পাচ্ছি এবি আছে, মানে একটা প্রতিস্থাপক এ আর একটা প্রতিস্থাপক বি, আরেক পাশে আছে বিডি, মানে হচ্ছে বি দুইটার ক্ষেত্রে আছে, বি হচ্ছে কমন, কিন্তু ডি এবং এ এরা হচ্ছে আলাদা। সেক্ষেত্রে যদি দেখি সেম ভাবে লেখা আছে, দেখো এ এবং বি সমান না, এখানে হচ্ছে এ বি ডি তিনটা আলাদা জিনিস, তাহলে দুইটা কেসে আমার কি আছে? বি কমন। তো দেখি এখানে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধনের যুক্ত কার্বনের একটা কার্বনের উপরে এ আছে, যদি আমি বন্ধন অক্ষ চিন্তা করি, একটা উপরে এ আছে আর একটা আছে ডি, আবার নিচে দেখি বি আছে, এ পাশেও বি আছে। তাহলে যদি যে কোনো, এই শর্তটা হচ্ছে যে কোনো প্রতিস্থাপক যদি একই পাশে থাকে দুইটা কার্বনে, তাহলে সেটা সিজ, আর যদি আড়াআড়ি থাকে সেটা হচ্ছে ট্রান্স। আরেকটা কি আছে সেটা ইম্পর্টেন্ট না, যে সেম হতে হবে আরেকটা, সেটা ইম্পর্টেন্ট না। তো এটা যেহেতু বি বি একই আছে তাই এটা কি সিজ, আর আরেকটার ক্ষেত্রে এই পাশে বি আছে এই পাশে বি আছে, মানে হচ্ছে আড়াআড়ি অবস্থানে আছে, তাই এরা কি ট্রান্স। এ আর ডি কই আছে সেটা আমার ইম্পর্টেন্ট না, যেটা সেম সেটা দেখবো, যে ওটা আড়াআড়ি আছে নাকি একই পাশে আছে। তো সেটা হিসেবে দুইটা কেস বুঝলাম, যেটা দুইটা সেম থাকলে দেখবো যে দুইটা কোন পাশে আছে, একই পাশে থাকলে সিজ আর এক পাশে থাকলে ট্রান্স। আর যদি দুইটা ভিন্ন হয় তাহলে দেখবো যে যে কোনো একটা একই পাশে যদি থাকে সেটা হচ্ছে সিজ, আর যদি একটাই বিপরীত পাশে থাকে তাহলে সেটা ট্রান্স। এইটার আমরা একটা উদাহরণ দিতে পারি, যে কেস নাম্বার 1 এর ক্ষেত্রে যদি একটা উদাহরণ দেই, কার্বন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন CH3 CH3, এইটার নাম কি? এটা হচ্ছে, দেখো যেহেতু মাঝখানে দ্বিবন্ধন আছে এবং 4 কার্বন, তাহলে এটা হচ্ছে বিউটিন এবং হচ্ছে বিউটুইন, এটার নাম কি? বিউট টু ইন। যেহেতু পজিশন 2 নাম্বার কার্বনের সাথে আমার দ্বিবন্ধন আছে, তাই এটার নাম কি? বিউটুইন। সেটা যদি আমি জ্যামিতিক সমানতা লক্ষ্য করি তাহলে এটা দেখতে পাবো যে এখানেও হাইড্রোজেন এবং মিথাইল মূলক আছে, এই পাশেও হাইড্রোজেন মিথাইল মূলক আছে, তাহলে এটা কেস নাম্বার 1 এর মধ্যে পড়তেছে, তাই না? যে দুই পাশেই সেম জিনিস আছে। তো সেক্ষেত্রে এটা লক্ষ্য করলে দেখা যাবে কার্বন ডাবল বন্ড কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন। তো দেখো এই পাশে এই বন্ধন অক্ষ যদি লক্ষ্য করি, বন্ধন অক্ষের এইভাবে তুমি মনে মনে একটা অক্ষ টেনে নেবে, বন্ধন অক্ষের একই পাশে হাইড্রোজেন হাইড্রোজেন আছে আর আরেক পাশে মিথাইল মিথাইল আছে, তাহলে কি বোঝা যাচ্ছে? একই পাশে থাকা এটা হচ্ছে সিস। আবার যদি আরেকভাবে লক্ষ্য করি, এই হচ্ছে কার্বন, এ পাশে হাইড্রোজেন এ পাশে হাইড্রোজেন আড়াআড়ি অবস্থানে আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে ট্রান্স, যেহেতু আড়াআড়ি পজিশনে আছে, এই বন্ধন অক্ষ বরাবর আড়াআড়ি পজিশনে মিথাইল মূলক আড়াআড়ি পজিশনে হাইড্রোজেন মূলক আছে, তাই এটা কি? এটা হচ্ছে ট্রান্স। ঠিক আছে, সিস ট্রান্স আমরা বুঝলাম। এখন যদি আমি সেকেন্ড কেসের দিকে লক্ষ্য করি, সেকেন্ড কেসের যদি একটা মৌল নেই, কার্বন কার্বন বন্ধন অক্ষ হাইড্রোজেন হাইড্রোজেন নিলাম, এপাশে মিথাইল মূলক নিলাম, এপাশে নিলাম সিএল। দেখো এটা হচ্ছে আমাদের বিউট বিউট এটাকে কি বলবো, সরি, এটা হচ্ছে, আচ্ছা, এই যে মৌলটা যৌগটা আছে সেটা হচ্ছে একটা প্রোপেন 1 ক্লোরো প্রোপিন। তো এইটার ক্ষেত্রে যদি আমি দুইটা কেস লক্ষ্য করি, কার্বন কার্বন বন্ধন অক্ষ, এখানে হাইড্রোজেন এখানে মিথাইল মূলক, বা এখানে হাইড্রোজেন এখানে ক্লোরিন,
দেখো এক পাশে হাইড্রোজেন হাইড্রোজেন সেম জিনিসই আছে, কিন্তু একটা কার্বনে মিথাইল মূলক আছে আর একটা কার্বনে ক্লোরিন মূলক আছে। তাহলে একটা প্রতিস্থাপক সেম আর একটা প্রতিস্থাপক ভিন্ন, তাহলে এটা কেস 2 অন্তর্ভুক্ত হবে। তাহলে এটাকে যদি এইভাবে সাজাই, দুইটা কেস হচ্ছে, এক পাশে হচ্ছে আমার বন্ধন অক্ষ যদি চিন্তা করি, এটারও বন্ধন অক্ষ চিন্তা করি, এক পাশে সেম একই পাশে হাইড্রোজেন আছে, তাই এটা কি সিস সমাণু, আমার অন্যটা দেখার দরকার নেই। আর এখানে হাইড্রোজেন যেটা কমন সেটা বিপরীত পাশে আছে, তাই এটা কি ট্রান্স সমাণু। বোঝা গেছে? কেস 1 এবং কেস 2 যে এক্সাম্পল সেটা দিয়ে বোঝালাম, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যে কেসটা দেখবো সেটা হচ্ছে 3 নম্বর কেস। এটা একটু সামান্য জটিল কেস, এর আগের গুলার মতো ওই রকম না, এটা একটু ভিন্ন ধরনের, নট জটিল, এটা একটু অন্যরকম। তো এক্ষেত্রে কি হচ্ছে, আগে আমরা দেখেছিলাম কি দুইটা কার্বনের দুই পাশে সেম জিনিস থাকতো, তাই না? দুই কার্বনেরই কোনো না কোনো হাতে সেম প্রতিস্থাপক ছিল, হয় হাইড্রোজেন ক্লোরিন যে কোনো একটা প্রতিস্থাপক সেম ছিল। কেস 1 এর ক্ষেত্রে দুইটা প্রতিস্থাপকই সেম, আর কেস 2 এর ক্ষেত্রে কমপক্ষে একটা প্রতিস্থাপক সেম। এইবার যে কেসটা সেটার ক্ষেত্রে কোনো প্রতিস্থাপকই সেম না, দুইটা কার্বনের দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনের আমার কি চারটা প্রতিস্থাপকই কি ভিন্ন, একটার সাথেও আরেকটার মিল নেই। সেই ক্ষেত্রে কেস নাম্বার 3 সেটা একটু ডিফারেন্ট, দেখো সেটা অন্যভাবে হিসাব করতে হবে। যে এখানে দুইটা কার্বনের এক পাশে আছে এ এক পাশে বি, আরেক পাশের যে কার্বন সেখানে আছে ডি এবং ই, অর্থাৎ চারটা প্রতিস্থাপকই ভিন্ন। সেক্ষেত্রে এই কনফিগারেশনটা দেখতে এরকম হবে, অর্থাৎ একটা কার্বনে এ বি আর একটা কার্বনে ডি এবং ই। এখানে এ বি ডি ই সবাই ভিন্ন, তাই তো? এক্ষেত্রে আমরা একটা ভিন্ন রুলস অ্যাপ্লাই করব। এখানে স্বাভাবিকের মতো সিস ট্রান্স খাটবে না, এখানে যে রুলসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সিআইপি রুলস। এটার ফুল মিনিং আমাদের জানা ইম্পর্টেন্ট না, এটার ফুল মিনিংটাও জটিল। সিআইপি রুলস, সিআইপি রুলস দিয়ে আমরা সিস ট্রান্স বের করব না, এটা দিয়ে আমি ইজেড সমাণু বের করব। কি বের করব? ইজেড সমাণু বের করব। এগুলো হায়ার লেভেলের স্টাডি। তো আমরা যদি বলি সিস ট্রান্সই ধরে নেব, ইজেড, ই হচ্ছে ডিফারেন্ট, ই কি ডিফারেন্ট, ডিফারেন্ট পাশে যদি আমাদের প্রতিস্থাপকটা থাকে, সেম প্রতিস্থাপক যদি ডিফারেন্ট পাশে থাকে তাহলে সেটা হচ্ছে ই, আর জেড হচ্ছে যদি সেম পাশে থাকে তাহলে হচ্ছে কি জেড। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি ইকেই কিন্তু আমি কি ধরতে পারি, ট্রান্স ধরে নিতে পারি, কারণ আমাদের ইন্টারমিডিয়েটে এই লেভেলের পড়া নাই। আর জেডকে আমি কি ধরতে পারি, এটাকেই আমি সিস ধরে নিতে পারি। ঠিক আছে? সিস এবং ট্রান্স ধরে নিলাম, ধরো কথার কথা। তো সেক্ষেত্রে আমি যদি এখন দেখি, এটার এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে যে একটা যৌগ সেটা হচ্ছে ডাবল বন্ডযুক্ত কার্বন, এইটার এক পাশে আছে দুইটা হাতে, এক পাশে ফ্লোরিন এবং ক্লোরিন, আরেক পাশে আছে ব্রোমিন এবং আয়োডিন। চারটাই ভিন্ন প্রতিস্থাপক, চারটাই ভিন্ন প্রতিস্থাপক, তাহলে অবশ্যই কেস 1 এবং 2 হবে না, অবশ্যই কেস 3 হবে। তো এক্ষেত্রে এই সিআইপি রুলস অনুযায়ী আমি দেখব যে কার পারমাণবিক সংখ্যা বেশি। আমরা প্রতিটাই হিসাব করেছিলাম কি বন্ধন অক্ষ বরাবর, যেদিকে বন্ধন অক্ষ বরাবর হিসাব করেছিলাম। এবার আমরা বন্ধন অক্ষর উপরের দিকে হিসাব করব, এই কার্বনের আলাদা হিসাব, এই কার্বনের সাথে যে প্রতিস্থাপক সেটার আলাদা হিসাব। তো এক্ষেত্রে আমরা দেখব পারমাণবিক সংখ্যার ভিত্তি, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে হিসাব করব, ভিত্তিতে বড় ছোট হিসাব করব। বড় ছোট মানে কি? বড় ছোট মানে হচ্ছে আমরা দেখব যে পারমাণবিক সংখ্যায় কে বড় এবং কে ছোট, দুই পাশেই পারমাণবিক সংখ্যা হিসাব করব, কে বড় কে ছোট। যদি ছোট ছোট একই পাশে থাকে তাহলে সেটা সিস বা জেড সমাণু, যদি ছোট ছোট বা বড় বড় বিপরীত পাশে বা আড়াআড়ি ভাবে থাকে তাহলে সেটা ট্রান্স বা ই সমাণু। তো দেখি আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো ফ্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে আমরা জানি 9,
ক্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা আমরা জানি 17। এবার যদি ব্রোমিনের কথা বলি, ব্রোমিন এবং আয়োডিন এদের পারমাণবিক সংখ্যা যাই হোক আমার এখন মনে আসছে না। ব্রোমিন পর্যায় সারণীর উপরের দিকে আছে, আয়োডিন কি আছে পর্যায় সারণীর নিচের দিকে আছে। তো ব্রোমিনের পারমাণবিক সংখ্যা অবশ্যই কি কম হবে, তাহলে এটা হচ্ছে লোয়ার বা লো, মানে হচ্ছে ছোট, এটা হচ্ছে কি বলতে পারি ছোট। আবার আয়োডিন অবশ্যই যেহেতু পর্যায় সারণীর নিচের দিকে আছে, তাহলে এর পারমাণবিক সংখ্যাও কি ব্রোমিনের থেকে বেশি, তাহলে এটা কি হাই, বা এটা হচ্ছে হাই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, বা এটা হচ্ছে বড়। ঠিক আছে, এখন সেম ভাবে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে আমরা তো জানি ফ্লোরিন হচ্ছে ছোট বা এটা হচ্ছে লো, আর আমাদের যে ক্লোরিন সেটা হচ্ছে কি বড় বা হাই। ঠিক আছে, এখন আমরা দেখব যে ছোট ছোট একই পাশে আছে কিনা বা বড় বড় একই পাশে আছে কিনা। যদি একই পাশে থাকে তাহলে সিস বা জেড সমানো, আর যদি বিপরীত পাশে বা আড়াআড়ি থাকে তাহলে হচ্ছে কি ট্রান্স বা ই সমানো। তো দেখো এই যে ছোট ফ্লোরিন, এই পাশের কার্বনের মধ্যে দুইটা হাতের প্রতিস্থাপকের মধ্যে ফ্লোরিন হচ্ছে ছোট, এই পাশের কার্বনের মধ্যে ব্রোমিন আয়োডিনের মধ্যে ব্রোমিন হচ্ছে ছোট। তাহলে ছোট ছোট একই পাশে আছে, একই পাশে আছে, তাই এটা কি সিস। অথবা আরে একটা দেখি বড়, তাহলে ছোট ছোট যদি একই পাশে থাকে তাহলে বড় বড়ও একই পাশে, তাহলে যেহেতু একই পাশে দ্যাট মিনস এটা হচ্ছে সিস, অথবা সিসকে এই নিয়ম অনুযায়ী বাস্তবে বলা হয় জেড সমানো, কিন্তু আমরা শিখলাম হচ্ছে সিস সমানো, বা এটাই হচ্ছে জেড সমানো। এখন যদি একই কেসে আমি দেখি কার্বন ডাবল বন্ড কার্বন, সেম ভাবে এই পাশে ফ্লোরিন, এই পাশে ক্লোরিন, এই পাশে আয়োডিন, এই পাশে ব্রোমিন নিলাম, এবার কি এক পাশে চেঞ্জ করে দিলাম। এক্ষেত্রে দেখো ফ্লোরিন ছোট আর ক্লোরিন হচ্ছে বড়, কিন্তু আয়োডিন আর ব্রোমিনের মধ্যে কি আমাদের আয়োডিন বড় আর ব্রোমিন হচ্ছে ছোট। তাহলে দেখো ছোট ছোট কোন দিকে আড়াআড়ি ভাবে বা বিপরীত পাশে, বড় বড় সেটাও আবার আড়াআড়ি পাশে বা বিপরীত পাশে, সেক্ষেত্রে এটা কি এটা হচ্ছে ট্রান্স সমানো, এটা হচ্ছে কি ট্রান্স সমানো, ট্রান্স বা ই সমানো। বুঝতে পেরেছ? তাহলে এক্ষেত্রে এই কেস নাম্বার 3টা কি, কেস নাম্বার 3 হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত কার্বনের দুইটা হাতেই, দুই পাশে দুইটা হাত মানে চারটা হাতেই কি ভিন্ন প্রতিস্থাপক থাকবে, সেক্ষেত্রে কেস 3 হবে। সেক্ষেত্রে আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী হবে না, সেক্ষেত্রে সিআইপি রুলস অ্যাপ্লাই করতে হবে। সিআইপি রুলসে কি হবে যে ভিন্ন প্রতিস্থাপকে আগে দেখবো যে একটা কার্বন আগে আইডেন্টিফাই করব, এই কার্বনের এটা একটা দল, এটা একটা দল, এইভাবে সাজিয়ে নেব। তো এই পাশের দলের দুইটা প্রতিস্থাপকের মধ্যে কে ছোট কে বড় বা কে লো কে হাই সেটা আইডেন্টিফাই করব, এই পাশেও আইডেন্টিফাই করব। তারপর আমরা তুলনা করব যে ছোট ছোট একই পাশে আছে কিনা আর ছোট ছোট বিপরীত পাশে আছে কিনা। ছোট যদি একই পাশে থাকে তাহলে বড়টাও একই পাশে, এবং সেটা কি একই পাশে হলে সিস সমানো বা জেড সমানো। আর যদি ছোটটা বিপরীত পাশে থাকে তাহলে বড়টাও বিপরীত পাশে, এবং সেটা কি ট্রান্স সমানো বা ই সমানো। তো বুঝতে পেরেছি ইনশাল্লাহ যে আমাদের কেস নাম্বার 3। এখন দেখো আমরা এর আগে কি করলাম, মামলা বা কেস সবকিছু মিটমাট করলাম। এবার আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করছিলাম সিজ ট্রান্স, এই দুইটার মধ্যে পার্থক্য কি, বা সিজের বৈশিষ্ট্য বা ধর্ম কেমন এবং ট্রান্সের ধর্ম কেমন সেইটা নিয়ে আলোচনা করব। এবার দেখো সেই জন্য এটা যেহেতু পার্থক্য তাই আমি দুইটা পার্থক্যের বক্সের মতো করে নিয়েছি, এই পাশেরটা সিজ আর এই পাশেরটা হচ্ছে ট্রান্স। তো সিজ ট্রান্সের কিছু জিনিস বুঝলে আমরা ইজিলি পুরো ব্যাপারটা বুঝতে পারবো। তো দেখো সিজের একটা উদাহরণ নিয়েছে ক্লোরিন ক্লোরিন, এটা হচ্ছে বন্ধন অক্ষ। প্রথমেই আমরা আইডেন্টিফাই করব বন্ধন অক্ষ, বন্ধন অক্ষর একই পাশে থাকলে সেটা সিজ, আর যদি এইটার মতো বিপরীত পাশে থাকে তাহলে সেটা কি ট্রান্স। তাহলে দেখো এটা আমরা বুঝতে পারতেছি ক্লোরিন ক্লোরিন হাইড্রোজেন হাইড্রোজেন একই পাশে আছে বন্ধন অক্ষের, তাহলে এটা সিজ, আর এই পাশে ক্লোরিন এবং হাইড্রোজেন বিপরীত পাশে আছে তাই এটা ট্রান্স। এবার দেখো যদি এটার বৈশিষ্ট্য যায়, তো দেখো এই যে সিজের যদি একটা পাশে লক্ষ্য করি তাহলে এর ভর হিসাব করব আমি, আণবিক ভর হিসাব করব যে কোন পাশের ভারটা বেশি। এ পাশে ক্লোরিন ক্লোরিন দুইটা আছে,
এটা যদি আমি হিসাব করি, ক্লোরিনের হচ্ছে কত 35.5 পারমাণবিক ভর, তাহলে 35.5 35.5 দুইটা যোগ করলে এটা হয় 71। আর নিচে হাইড্রোজেন আছে, সেটা দুইটা যদি হিসাব করি তাহলে হচ্ছে 2। সেম ভাবে এই পাশে যদি দেখি, একই পাশে ক্লোরিন হাইড্রোজেন আছে আর নিচে হচ্ছে ক্লোরিন হাইড্রোজেন আছে, তাহলে দেখো 35.5 আর হাইড্রোজেন 1, তাহলে এটা হচ্ছে 36.5, আর নিচেও কি সেম ভাবে 36.5। তো দেখো ইজিলি বোঝা যাচ্ছে, এই পাশে 71, এই পাশে 2, কোথায় 71 কোথায় 2? এখানে কি তৈরি হয়েছে বলতো? এখানে কিন্তু মেরুমুখিতা তৈরি হয়েছে বা পোলারিটি তৈরি হয়েছে, তাই না? এক পাশে হচ্ছে ভর বেশি আর এক পাশে হচ্ছে ভর কম, তাহলে একটা পাওয়ারের ডিফারেন্স তৈরি হয়েছে না? এটা হচ্ছে পোলারিটি। কিন্তু এই পাশে ট্রান্সের ক্ষেত্রে কিন্তু সেই পোলারিটিটা তৈরি হয়নি, দুই পাশেই সেম, মেরুমুখিতা তৈরি হয়নি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সিজের ক্ষেত্রে পোলারিটির আমরা হিসাব করতে পারবো না, কিন্তু এখানে যে পোলারিটি 0 নয় সেটা বোঝা যাচ্ছে, তাই না? কিন্তু এই পাশে যেটা ট্রান্স, সেখানে কিন্তু পোলারিটি আমাদের কি 0, তাই না? এইটা থেকে আমরা সবকিছু বুঝবো। দেখো, যেখানে পোলারিটি নট ইকুয়ালস টু 0, দ্যাট মিনস এখানে যদি আমি বৈশিষ্ট্যগুলো দিতে চাই, যে এখানে পোলারিটি কি বেশি, পোলারিটি বেশি, যেটা নট ইকুয়ালস টু 0, কিন্তু এখানে আমাদের পোলারিটি কি, পোলারিটি সামান্য থাকে বা নাই, সেটা হচ্ছে কম, তাই না? কম। তো দেখো, যেখানে হচ্ছে পোলারিটি বেশি, সে অবশ্যই স্থির থাকতে চায় না বা স্টেবল থাকতে চায় না, তাহলে তার কি সুস্থিতি কম। আর যার পোলারিটি কম, মানে দেখো কি সুন্দর, 36.5 36.5 সমান সমান, এরা কিন্তু স্টেবল, তাই আর কি সুস্থিতি কি, সুস্থিতি বেশি। তাহলে এইটার যার পোলারিটি বেশি তার সুস্থিতি কম, সুস্থিতি কম। আর এখানে হচ্ছে সুস্থিতি, যার পোলারিটি কম তার হচ্ছে কি সুস্থিতি বেশি। হ্যাঁ, ইজি। তো এখন দেখো যে প্রতিসাম্যতার দিকে যদি যদি লক্ষ্য করি, যে প্রতিসাম্যতা বলতে কি বোঝায়, এক পাশে যদি আমি কাটি দুই পাশে সমান সমান কিনা সেটা হচ্ছে সুষম বা প্রতিসম, আর যদি সমান সমান না হয়, এক পাশে বেশি হয় এক পাশে কম হয়, তাহলে সেটা অপ্রতিসম, তাই না? তাহলে দেখো এই পাশে যেহেতু 71, এই পাশে 2, তাহলে এটা কি প্রতিসাম্যতা কি বেশি না কম? যেহেতু সমান না তাহলে প্রতিসাম্যতা কম, এর যে প্রতিসাম্যতা সেটা কি কম। ঠিক আছে, নিচে দিয়ে আমি বুঝাই কম আর উপরেরটা দিয়ে বেশি। আর এখানে দেখো সেম সেম জিনিস আছে, তাহলে এর কি প্রতিসাম্যতা সেটা হচ্ছে অবশ্যই বেশি, প্রতিসাম্যতা কি বেশি। এবার যে জিনিসগুলো দেখব সেটা আমাদের মনে থাকবে না, সেই জন্য আমি একটা টেকনিক দেব, সেটা দিয়ে আমরা মনে রাখবো। দেখো, এই বৈশিষ্ট্যগুলো আমরা ইজিলি বুঝলাম, তিনটা বৈশিষ্ট্য। এবার আমি তোমাদের একটা ছন্দ দেব, যেটা দিয়ে আর বাকি বৈশিষ্ট্যগুলো মনে রাখা সহজ হবে। তো মনে রাখবো কি, মনে রাখবো হচ্ছে আমার যে সিজ আছে, সিজের সুগার কম, কি কম, সুগার কম, বাকি সব বেশি, বাকি সব বেশি। দেখো ইজিলি বোঝা যাচ্ছে, সিজে স আছে, সুগারেও কি স আছে, মনে রাখবো সিজের সুগার কম এবং বাকি সব কি বেশি, এটা মনে রাখবো, সিজের সুগার কম বাকি সব বেশি। তাহলে কি বেশি এবং সুগার থেকে, সুগারই হচ্ছে আসল ছন্দ। দেখো সুগার, তাহলে সুতে হচ্ছে সুস্থিতি, সুতে কি সুস্থিতি, আমরা সুস্থিতি বা স্থিতিশীলতা আগেও পড়েছি, এটা দেখো সুস্থিতি কম সিজের, এবং গাড়তে হচ্ছে গলনাঙ্ক, গলনাঙ্ক। তাহলে সিজের সুগার বা সুস্থিতি এবং গলনাঙ্ক কম, বাকি সব বেশি। কিন্তু দেখো প্রতিসাম্যতাও কিন্তু কম, বাকি সব বেশি। এগুলো বাদ দিয়ে, এগুলো তো আমরা বুঝেই পড়লাম, এগুলো বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো, তাহলে সুস্থিতি কম, তাছাড়া কি কম, গলনাঙ্ক কম। দেখো এই পাশে যেটা কম ট্রান্সের ক্ষেত্রে সেটা বেশি, তাহলে গলনাঙ্ক কার বেশি, ট্রান্সের বেশি।
গলনাঙ্ক বেশি। গলনাঙ্কর কথা যদি বলি তাহলে আমি গলনাঙ্ক থেকে স্ফুটনাঙ্কর কথাও বলে দেব। তাহলে স্ফুটনাঙ্ক বাকি সব কি সিজের বেশি, তাহলে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কম হলে স্ফুটনাঙ্ক কার বেশি হবে? সিজের বেশি। তাহলে কি ট্রান্সের কম, তাহলে স্ফুটনাঙ্ক কম হবে, তাই তো? এবার যদি দেখি দ্রাব্যতা, বাকি সব বেশির মধ্যে কিন্তু দ্রাব্যতাও পড়ে। তাহলে দ্রাব্যতা কার বেশি? দ্রাব্যতা সিজের বেশি। তাহলে দ্রাব্যতা কার কম? দ্রাব্যতা ট্রান্সের কম। তারপর দেখি পরিবাহিতা, পরিবাহিতাও কার বেশি হবে? পরিবাহিতা সিজের বেশি। পরিবাহিতা কার কম হবে? পরিবাহিতা ট্রান্সের কম হবে। আর কিছু থাকলো? আর কিছু থাকলো না। তাহলে দেখো আবার যদি আরেকটু সামান্য রিক্যাপ করি, যে সিজ এবং ট্রান্স নিয়েছি আমরা বোঝার জন্য যে তিনটা পয়েন্ট আমরা বুঝে পড়লাম, পোলারিটি, সুস্থিতি এবং হচ্ছে প্রতিসাম্যতা। পোলারিটি, সুস্থিতি, প্রতিসাম্যতা, বাকিগুলো আমি ছন্দ দিয়ে পড়লাম। দেখো আগে আমার অক্ষ বরাবর, যেটা বন্ধন অক্ষ বরাবর ভাগ করে নিয়ে দেখলাম যে কার পোলারিটি নট ইকুয়ালস টু জিরো আর কার পোলারিটি জিরো, কার পোলারিটি বেশি কার পোলারিটি কম, সেটা থেকে আমি জানলাম। তাহলে পোলারিটি বেশি কার? সিজের। তাহলে সিজের যেখানে পোলারিটি বেশি তাহলে প্রতিসাম্যতা কি হবে? কম হবে, এটা প্রতিসাম্য হবে না। আবার সুস্থিতি, এর স্থিতির থাকবে না বা স্টেবল থাকবে না, তাহলে সুস্থিতিও কম হবে। বাকি সব দেখো যেটা হচ্ছে পোলার, যেটা পোলার হবে না, পোলারিটি যার কম হবে সে কি হবে? স্থির হবে এবং তার প্রতিসাম্যতা কি হবে? ভালো হবে বা বেশি হবে। আর মনে রাখবো সিজের সুগার কম, সুতে সুস্থিতি এবং গাঢ়তে গলনাঙ্ক। তাহলে গলনাঙ্ক কার কম? সিজের কম, বাকি সব বেশি, স্ফুটনাঙ্ক বেশি, পরিবাহিতা বেশি, তারপর কি আছে আমাদের দ্রাব্যতা বেশি, আর বাকি সব উল্টা হচ্ছে ট্রান্সের ক্ষেত্রে। তো আমরা এর মাধ্যমে আমাদের সিস ট্রান্সের যে পার্থক্য সেটাও বুঝে ফেললাম। এবার আমরা সিস ট্রান্স সমাণু বা হচ্ছে জ্যামিতিক সমানুতার কিছু রাসায়নিক ধর্ম জানবো। সিজের রাসায়নিক ধর্ম এবং হচ্ছে কি ট্রান্সের রাসায়নিক ধর্ম। এর আগে যেটা পার্থক্য করেছিলাম সেটা হচ্ছে ভৌত ধর্ম মেইনলি। তো এইটা আমরা দেখতে পাচ্ছি দুইটা সংকেত নিয়েছি, এটা দেখো কার্বনের দুইটা হাত। তো এই পাশে এটা একটু লম্বা করে লেখা হয়েছে, ঠিক আছে? তো এই যে কার্বন কার্বন, এটা হচ্ছে বন্ধন অক্ষ, বন্ধন অক্ষর একই পাশে আছে হচ্ছে কার্বক্সিলিক মূলক বা কার্বক্সিলিক যে প্রতিস্থাপক, আর একই পাশে আছে হাইড্রোজেন। তাহলে এটা কি একটা সিস সমাণু? এটা আমরা ইজিলি বুঝতে পারতেছি এটা কি একটা সিস সমাণু। আর এই পাশে আরআরই কার্বনের বন্ধন অক্ষর, আরআরই কার্বক্সিলিক মূলক আছে বা প্রতিস্থাপক আছে, আর আরআরই হাইড্রোজেন মূলক আছে। তো এটা কি ট্রান্স সমাণু। ট্রান্স সমাণু। এটার যদি নাম বলি, যে এটা দেখো প্রথমে হচ্ছে এটা হচ্ছে একটা দ্বিবন্ধনযুক্ত যৌগ এবং হচ্ছে এর 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে। তাহলে যেটা দ্বিবন্ধনযুক্ত সেটা হচ্ছে অ্যালকিন। আর যেহেতু এর প্রতিস্থাপক হিসেবে কার্বক্সিলিক মূলক আছে তাই এটা কি এক ধরনের অ্যাসিড, অ্যাসিড, তাই না? তো এটা হচ্ছে যেহেতু 4 কার্বন বিশিষ্ট তাই হচ্ছে বিউটিন, এবং 2টা কার্বক্সিলিক অ্যাসিড আছে বলে এটা কি বিউটিন ডাই ওইক অ্যাসিড। তাহলে এটার নাম, যেহেতু এটা সিস তাই এটার নাম কি সিস বিউটিন ডাই ওইক অ্যাসিড। আর দেখো এটা যেহেতু ট্রান্স এবং একই মৌলের ট্রান্স সমাণু তাই এটার নাম কি ট্রান্স বিউটিন ডাইওইক অ্যাসিড। আচ্ছা আমরা তো পড়েছি তাই না যে যেটা হচ্ছে স্টেরিও সমাণু, স্টেরিও সমাণু বা 3D সমাণু, যেটা 3D কনফিগারেশনের পার্থক্যের কারণে হয়, সেটার কিন্তু আণবিক সংকেত, গাঠনিক সংকেত এবং এদের যে ইউপ্যাক নাম সেটার কিন্তু পার্থক্য হয় না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটাও বিউটিন ডাইওইক অ্যাসিড, এইটাও কিন্তু কি বিউটিন ডাইওইক অ্যাসিড, শুধু সিস আর হচ্ছে ট্রান্স এদের ধর্ম যেটা জ্যামিতিক সমানতার উপর ভিত্তি করে। তো দেখো এর কিন্তু ইউপ্যাক নামের কোনো পার্থক্য হয়নি। তো এইটা যেটা সিস বিউটিন ডাইওইক অ্যাসিড সেটা হচ্ছে আমাদের ম্যালিক অ্যাসিড, সেটা কি ম্যালেইক অ্যাসিড। আর যেটা ট্রান্স বিউটিন ডাইওইক অ্যাসিড সেটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড। দেখো ম্যালিক অ্যাসিড কিন্তু আমাদের কই থাকে? আপেলের মধ্যে থাকে, তাই না? তো দেখো
শুধুমাত্র কনফিগারেশনের সামান্য পার্থক্য হওয়ার কারণে একটা ম্যালিক অ্যাসিড আর একটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড, তাই না? কি একটা আজব, তাহলে এর রাসায়নিক ধর্ম আলাদা। তো এই যে রাসায়নিক ধর্মের কথা যদি চিন্তা করি, এই সিজের ক্ষেত্রে সিজ অ্যানহাইড্রেট তৈরি করে। সিজ কি করে? অ্যানহাইড্রেট তৈরি করে। কিভাবে আমি দেখাচ্ছি, কিন্তু যেটা আমাদের ট্রান্স সমাণু করে না। তো সিজ ডবল বন্ড কার্বন, দেখো একই পাশে কার্বক্সিলিক মূলক আছে, তাই না? এইটা কিন্তু মাঝে মাঝেই কোশ্চেনে আছে যে সিজ সমাণু অ্যানহাইড্রেট যৌগ তৈরি করে। ব্যাখ্যা করো। অ্যানহাইড্রেট মানে কি? যেখান থেকে হাইড্রেট বা পানি বের হয়ে যায় সেটা হচ্ছে অ্যানহাইড্রেট যৌগ। তো দেখো এটা হচ্ছে কি সিজ বিউটিন ডাইওয়িক অ্যাসিড। এটাকে যদি আমি তাপ দেই, এইভাবে তাপ ডেল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এখানে যদি আমি তাপ দেই তাহলে কি হবে জানো? তাহলে এক পাশে, দুই পাশে তো কার্বক্সিলিক মূলক আছে, এই পাশের কার্বক্সিলিক মূলক থেকে হাইড্রক্সিল এবং এই পাশের কার্বক্সিলিক মূলক থেকে হাইড্রোজেন, এরা কি করে? এরা পরস্পরের সাথে বন্ধন বের করে, মানে হচ্ছে বন্ধুত্ব তৈরি করে, বুঝছো? একটা হাইড্রক্সিল যেটা হচ্ছে নেগেটিভ, আর হাইড্রোজেন আমরা জানি পজিটিভ। পজিটিভ নেগেটিভ মানে ছেলে মেয়ের মতো, তাই না? এরা হচ্ছে পরস্পরের সাথে একটা সখ্য বা বন্ধুত্ব তৈরি করে, ফ্রেন্ডশিপ তৈরি করে। এবং ফ্রেন্ডশিপ যখন তৈরি হয় তখন তো আর ম্যালিক অ্যাসিডের সাথে থাকতে চাবে না। একটা মানুষের ঘরে তো আর বন্ধুত্ব হবে না, তাদেরকে আলাদা থাকতে হবে। তখন ম্যালিক অ্যাসিডও বলে ফেলে যে হাইড্রক্সিল এবং হাইড্রোজেন তোমরা চলে যাও। চলে গিয়ে কিভাবে? চলে গিয়ে তোমরা বিয়ে শাদী করে আলাদা থাকো। দেখো কিভাবে হয়। এই যে কার্বন কার্বন, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন মানে আগের মতো আছে। এখানে যে আমার অক্সিজেন আছে এবং এই পাশ থেকে হাইড্রোক্সিল কি হয়ে গেল? চলে গেল, তাই না? এই পাশেও অক্সিজেন আছে। যখন চলে গেল আর এই পাশের হাইড্রোজেন চলে গেল, তখন এরা পরস্পর পানি তৈরি করবে। হাইড্রোক্সিল এবং কে হাইড্রোজেন মিলে কি তৈরি হয়? হাইড্রোক্সিল প্লাস হাইড্রোজেন মিলে কি তৈরি হয়? পানি তৈরি হয়, এটা আমরা জানি। তো এই পাশের যে অক্সিজেন সেটা এই জায়গায় চলে আসবে এবং এরা পরস্পর কি করবে? বন্ধন তৈরি করবে। অক্সিজেনের দুই হাত, এখানে অক্সিজেনের একটা হাত দিয়ে কার্বনকে ধরে আছে, আরেকটা হাতে যেখানে হাইড্রোক্সিল ছিল, হাইড্রোক্সিল তো চলে গেছে, সে কি করলো? এখানকার যে অক্সিজেনটা সেটার সাথে সংযুক্ত হয়ে গেল, ঠিক আছে? আর এখানে আগে থেকেই তো এই অক্সিজেনের সাথে যুক্ত ছিল এইভাবে। তো হাইড্রোক্সিল এই পাশ থেকে চলে গেল, হাইড্রোজেন এই পাশ থেকে চলে গেল, দুইজন মিলে পানি তৈরি করলো। এবং যেহেতু হাইড্রোক্সিল হাইড্রোজেন মানে পানি বের হয়ে গেল, তাই এটা কি অ্যানহাইড্রেট বিক্রিয়া বা অ্যানহাইড্রেট যৌগ তৈরি হয়েছে। এটা কি অ্যানহাইড্রেট। এবং এটাকে আমি বলবো কি বলবো? এটাকে যেহেতু ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে এই অ্যানহাইড্রেট যৌগটা, তাই এটাকে আমি বলবো ম্যালেইক অ্যানহাইড্রেট। এটাকে কি বলবো? ম্যালেইক অ্যানহাইড্রেট। অ্যানহাইড্রেট মানে হচ্ছে পানি, জল চলে যাওয়া, ঠিক আছে? জল চলে যাওয়াকে বলবো ম্যালেইক অ্যানহাইড্রেট। তো এই বিক্রিয়াটা আশা করি বুঝতে পেরেছি। এটা হচ্ছে সিস সমাণু অ্যানহাইড্রেট যৌগ তৈরি করে, ঠিক আছে? তো এখন যদি দেখি ট্রান্স সমাণু করে কি? না, ট্রান্স সমাণু করে না। কারণ কি? যদি দেখি কার্বন কার্বন দ্বিবন্ধন, ট্রান্স সমাণুর ক্ষেত্রে দেখো, সরি, ট্রান্স সমাণুর ক্ষেত্রে কি হয়? ট্রান্স সমাণুর ক্ষেত্রে এক পাশে কার্বক্সিল মূলক থাকে, আরেক পাশে কার্বক্সিল মূলক থাকে, মানে আড়াআড়ি অবস্থানে থাকে। এ পাশে হাইড্রোজেন। তো এদের দূরত্ব দূরে হওয়ার কারণে এবং দুইটা দুই পাশে থাকার কারণে এদের মধ্যে কোনো কানেকশন তৈরি হয় না। যে এদের মধ্যে যে রিলেশন হবে, যে হাইড্রোক্সিল তুমি বের হয়ে আসো, এখানকার হাইড্রোজেন তুমি বের হয়ে আসো, এরা তো দুই পাশে আছে, একটা নদীর এপার ওপার, এদের মধ্যে কোনো ধরনের রিলেশন হবে না। যেটা আগের নদীর একই পারে ছিল সেটা রিলেশন হতো, সেটা তো হচ্ছে না। তাহলে এরা কি যতই তুমি তাপ দাও, তাপ দিলে কি এরা অ্যানহাইড্রেট তৈরি করবে, অর্থাৎ পানি কি বের হবে? অবশ্যই বের হবে না। তাহলে এখানে ট্রান্সের ক্ষেত্রে কি হবে? নো রিয়াকশন হবে। কি হবে? নো রিয়াকশন। অর্থাৎ ট্রান্স সমাণু অ্যানহাইড্রেট যৌগ গঠন করবে না, কিন্তু সিস সমাণু যেহেতু এরা কার্বক্সিল মূলকগুলো নদীর একই পাশে আছে, তাই এরা অ্যানহাইড্রেট যৌগ তৈরি করবে। তো এই ছিল আজকে আমাদের সিস ট্রান্স সমানতা বা জ্যামিতিক সমানতার সম্পূর্ণ ক্লাস। আমরা কি কি জানলাম? এর আগের ক্লাসে আমরা জেনেছি জ্যামিতিক সমানতার সংজ্ঞা, জ্যামিতিক সমানতার একটা বেসিক
সংজ্ঞা জেনেছিলাম। তারপর এখন আমরা জানলাম কি জ্যামিতিক সমানতার সিস্টার্ন সমানতার ধর্ম পার্থক্য, তাছাড়া সিস্টার্নসের যে সকল কেস হয় সেগুলো এবং শর্ত, তাই না? আমাদের জ্যামিতিক সমানতার শর্ত। আর হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে সিস্টার্ন সমানতার রাসায়নিক ধর্ম, ম্যালেইক অ্যানহাইড্রেট কিভাবে তৈরি হয়, এবং হচ্ছে সিস্টার্নস সিস বিউটিন ডাইওয়িক অ্যাসিড এবং ট্রান্স বিউটিন ডাইওয়িক অ্যাসিড, এগুলো সবই জানলাম। এই সমানতা কিন্তু আমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য আমি বিস্তারিতভাবে শিখিয়েছি। যদি তোমরা সবাই সম্পূর্ণ ক্লাসটা না টেনে করো, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে এবং অর্গানিক কেমিস্ট্রি যেটা অনেকেই ভয় করে সেই ভয়টা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া রাখবে। আসসালামু আলাইকুম।